তো আমরা শ্রমিকদের মজুরি নির্ণয়ের জন্য আমরা একটি এক্সেল ফাইলের জব করব। তো এটা হচ্ছে আমাদের স্যাম্পল টেবিল। এই দেখো এখানে কয়েকটা ফিল্ডের নাম দেখো, নেম, ডেজিগনেশন, হাউস উইক, বেসিক ওয়েজ, ওয়েজ মানে মজুরি, ওভার টাইম ওয়েজ, মেডিকেল অ্যালাউন্স, আর এগুলো সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে এইখানে। তো আমরা দেখো ইম্প আইডি থেকে শুরু করি। তো এগুলো হচ্ছে ফরম্যাটিং আমরা কাজ শেষে করব। তো তোমরা কি করবা, শুরুতেই তোমাদের কাজ হচ্ছে এই এক্সেল ফাইল নিয়ে, তোমরা মোটামুটি বেসিক জেনে গেছো, এক্সেল ফাইল নিয়ে এই ফিল্ডগুলো তৈরি করে ফেলবা। তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে যে ফিল্ড সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া নাই সেগুলো দেখে দেখে টাইপ করবা। যেমন সিরিয়াল নং সম্পর্কে নির্দেশনা দেওয়া নাই, তুমি দেখে দেখে টাইপ করবা। ইম্প আইডি সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে, এটা আবার দেখে দেখে টাইপ করলে হবে না, এটা ওই নির্দেশনা অনুযায়ী কন্ডিশন বা ভ্যালিডেশন করতে হবে। তেমনি নেমে যদি কোনো নির্দেশনা দেওয়া না থাকে টাইপ করবে। ডেজিগনেশনে নির্দেশনা দেওয়া আছে, এটা আবার টাইপ করলে হবে না, এটাকে লিস্ট করতে হবে। জাস্ট আমি একটু বলতেছি, আওয়ার্স বা উইক মানে ঘন্টা আর কি, কাজের ঘন্টা পার উইকে 40 ঘন্টা, 55 ঘন্টা, এটা সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া থাকলে ওই অনুযায়ী কাজ করতে হবে, আর না দেওয়া থাকলে দেখে দেখে টাইপ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমরা প্রথমে কি করবা, প্রথমে এই কয়টা ফিল্ডের নাম লিখে ফেলবা। তারপরে কাজ হচ্ছে যেগুলো নির্দেশ দেওয়া নেই সেগুলোকে টাইপ করে ফেলবা, আর যেগুলো নির্দেশ দেওয়া আছে সেগুলোকে তুমি প্রশ্ন অনুযায়ী ওইভাবে কাজ করবা। প্রথমটা সিরিয়াল বাই করতে হবে। আচ্ছা, তারপরে দেখো বেসিক ওয়েজ, এটা খালি, তার মানে এটা সূত্র অনুযায়ী বের করতে হবে, বাকিগুলো বের করতে হবে। তাহলে যেগুলো নির্দেশ দেওয়া নেই সেগুলো কি করতে হবে, এই স্যাম্পল দেখে দেখে টাইপ করতে হবে। আর যেগুলো নির্দেশ দেওয়া আছে, যেমন দেখো ইম্প আইডি সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। আমি একটু যাই এখানে, ইম্প আইডি সম্পর্কে নির্দেশনা কি, অ্যাপ্লাই ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে। ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি, প্রত্যেক এমপ্লয়ির জন্য ইউনিক মানে অদ্বিতীয় ভ্যালু হইতে হবে, মানে আইডিটা অদ্বিতীয় হবে, মানে কোনো এমপ্লয়ির আইডি একই আইডি দুইজনের হতে পারবে না, এটাকে ইউনিক বলে। আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, এমপ্লয়ি কনসিডার 7 ডিজিট ইম্প আইডি, এমপ্লয়িদের জন্য 7টা ডিজিটের ইম্প আইডি দিতে হবে। আর মানে যেখানে লেফট মোস্ট সবচেয়ে বাম দিকের ডিজিটটা হবে ক্যারেক্টার ই, এবং বাকি রেস্ট অফ 6 মানে বাকি 6টা ডিজিট আর নাম্বার টাইপ হবে, কি হবে, নাম্বার টাইপের হবে। তো আমরা এই কাজটা করব। তো আমাদের এক্সেল ফাইল আমরা রেডিমেড করেছি, তো এটা আমরা আগে কাজ করেছি, এটাকে আমরা ডিলিট করে আমি এটা জাস্ট কাজটা করে দেখাবো, ডিলিট। ওকে, দেন আমরা ধারাবাহিকভাবে এগুলো দেখবো, ডিলিট করে করে দেখাবো। তো আমরা ইম্প আইডিটাকে কি করব, ওই অনুযায়ী কাজ করবো। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রথমে আমরা ইটাকে নিব, আমরা হোমের আন্ডারে যাব, হোমের আন্ডারে গিয়ে আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা যাব মোর নাম্বার সেটিংয়ে যাব, তারপর জেনারেলে তো আমরা কি করব, আমরা জেনারেলে থাকলে আমরা কাস্টমে আসবো। কাস্টমে এসে এই যে জেনারেলের আগে আমরা কি করব, ই দিব, বড় হাতের ই দিব, ডাবল কোটেশনের মধ্যে, ডাবল কোটেশন দাও। তারপরে এটার ভিতরে কি দিতে হবে, বড় হাতের ই দিতে হবে। তারপর স্পেস দিতে হবে, একটা স্পেস দিতে হবে না শাইন? আচ্ছা, স্পেস দেওয়ার দরকার নেই, তাহলে আমরা স্পেস দিব না, আমরা ওকে দিব। তো এই কাজটা আমরা করলাম, আমাদের এখনও শেষ হয়নি। এখন আমরা কি করব, এখন আমরা ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমরা ইউনিক আইডির কোড লিখব। তো একটু বুঝে দেখো, আমাদের প্রশ্নে কি বলেছে, 7টা ডিজিট হবে। তো 7টা ডিজিটের মধ্যে একটা ডিজিট হচ্ছে ই, অর্থাৎ একটা ডিজিটের কাজ আমরা করে ফেলছি। এখন আমরা বাকি 6টা ডিজিটের জন্য ইউনিক আইডি লিখব। তাহলে আমরা এক্সেলে যাব, এক্সেলে গিয়ে এই সেলগুলোকে আবার সিলেক্ট করব, বা সিলেক্ট করা থাকলে ভালো। তারপর ডাটাতে যাব, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এরপর আমাদের যে ইউনিক আইডিগুলো ছিল সেগুলোকে আমরা, এটা আমাদের কোড দেওয়া ছিল, তো এটা আমি মুছে দিলাম। আবার আমি ডাটাতে যাব, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাব। ভ্যালিডেশনে এসে ডাটা আমরা এখানে একটা কোড ইউজ করব, এই জন্য আমাদের কাস্টমে যেতে হবে। তোমরা অলরেডি এগুলো জেনে গেছো। কাস্টমে ক্লিক করলাম। এখন আমরা ইউনিক আইডি যে কোডগুলো আমরা জানি সেটা লিখব। প্রথমে হচ্ছে অ্যান্ড, তারপর ব্র্যাকেট শুরু, তারপর কাউন্ট ইফ, COUNT, কাউন্ট ইফ, তারপর ব্র্যাকেট শুরু। আমাদের রেঞ্জটা দেখাতে হবে, আমাদের এখান থেকে এই পর্যন্ত রেঞ্জ। এরপর আমাদের এটাকে লক করতে হবে, F4 দাও, F4 দিয়ে আমরা লক করলাম। তারপর কমা দাও, প্রথম ভ্যালুটা দাও, দেন মানে প্রথম ঘরটা সিলেক্ট করলাম।
ব্র্যাকেট শেষ করব, এই ব্র্যাকেটটা হচ্ছে কাউন্টিফের ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট শেষ করলাম, ইকুয়াল টু দিয়ে 1 দিতে হবে। তাহলে এটা এই রেঞ্জের মধ্যে সবগুলো ডাটা একবার চেক করবে, দুইবার হইলেই সেটা ইরর দেখাবে। কাউন্টিফের মান তখন কি দেখাবে? ইরর দেখাবে। ওই ডাটাটা নেবেন না। তারপর আমরা লেন্থ দিব, LEN। লেন্থ বলো তো, 7টার মধ্যে একটা ডিজিট হচ্ছে ই, তাহলে বাকি 6টা হবে। তাহলে লেন্থ হচ্ছে আমাদের ঘরটা সিলেক্ট করলাম, তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু 6 হবে। যেহেতু আমাদের 7টা ডিজিটের মধ্যে একটা ডিজিট ই আমরা ডাটা টাইপে গিয়ে নির্ধারণ করেছি, তাহলে এখন ভ্যালিডেশনের কোডে ই বাদ দিয়ে কয়টা হবে? 6টা হবে। ওইটাই আমরা লিখতেছি। তাহলে এটা লেন্থ যাচাই করবে। তারপর ইজ নাম্বার দিতে হবে, যে বাকি 6টা ডিজিট কিন্তু তারা বলেই দিচ্ছে প্রশ্নে, বাকি 6টা ডিজিট হতে হবে দেখো নাম্বার টাইপের। তাহলে নাম্বার টাইপের হতে হবে, অর্থাৎ বাকি 6টা ডিজিটে তুমি অন্য কোনো নাম্বার ব্যতীত অন্য কোনো ডিজিট দিতে পারবে না। তাহলে এখানে আমরা এখানে কি লিখবো? ইজ নাম্বার, ISNUMBER, ব্র্যাকেট শুরু, দেন এটা ক্লিক করব, দিয়া আমরা ব্র্যাকেট শেষ করব। এখন এই যে এন্ডের যে ব্র্যাকেট শুরু করছিলাম ওইটাও আমরা শেষ করব। তাহলে এখানে দিয়া আমরা সবার শেষে আমরা কি এন্ডের ব্র্যাকেটটা শেষ করলাম। হয় নাই নাকি? হ্যাঁ হয়েছে। দেন আমরা ওকে দিব। তাহলে দেখো আমরা এখন প্রশ্ন দেখে দেখে আমরা মানটা দিব। দেখো আমরা খালি টাইপ করার সময় আমরা কি করব? আমরা শুধুমাত্র এই সংখ্যাগুলো টাইপ করব, আর অটোমেটিক্যালি ইটা সামনে চলে আসবে। তো আমরা টাইপ করবো কি? 6টা ডিজিট, 101001। তো আমরা একটু টাইপ করি, 101001। এন্টার দাও, দেখো সামনে ই চলে আসছে। তারপরটা কি হবে? তারপরটা হবে 1, প্রশ্ন দেখো, স্যাম্পল দেখো, 101002। তো আমরা লিখি 101002, এন্টার দাও। এখন এই দুইটাকে টান দিয়ে যদি আমরা সিলেক্ট করে আমরা যদি নিচের দিকে টান দিই, বাকিগুলো মান অটোমেটিক্যালি জেনারেট হবে। একটা পরে নাই, এটা হচ্ছে এখান থেকে টান দিলে হয়ে যাবে। ডুপ্লিকেট চলে আসছে, জেড দাও। আচ্ছা, এখন এই দুটো সিলেক্ট করো, তারপর টান দাও। এখন আমাদের ভ্যালিডেশন হলো কিনা চেক করবো। দেখো ডুপ্লিকেট ডাটা নেই কিনা। এখানে যদি আমরা 3 দিই, ইন্টার দিই, দেখো এটা নিচ্ছে না। এক নাম্বার চেকিং হয়ে গেল। এখন যদি আমি সংখ্যার পরিবর্তে লেটার দিই, মনে করো মাঝখানে একটা লেটার ঢুকিয়ে দিলাম, দেখছো নিচ্ছে না। তাহলে আমাদের ভ্যালিডেশন প্রশ্ন অনুযায়ী ঠিক আছে। এখন যদি প্রশ্নে কখনো বলে যে ইটাকে সামনে না দিয়ে একদম শেষে দাও, তাহলে আমরা কি করব? জাস্ট আমরা কি করব? আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সবগুলো ডাটা ডিলিট করে দেবো। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা জাস্ট আমাদের এই যে ভ্যালিডেশনের কোডটা কিন্তু চেঞ্জ হবে না। দেখো ডাটা ভ্যালিডেশনের যে কোডটা আছে সেটা একই থাকবে, কিন্তু আমাদের ইটাকে বলছে শেষে নিতে হবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে ডাটাতে যাব, মানে কোথায় পরিবর্তন করতে হবে সেটা আমরা দেখাচ্ছি। সরি, ডাটাতে না, হোমে যাব। হোমে গিয়ে কাস্টমে যাব। কাস্টম এখানে আছে, না থাকলে মোর নাম্বার সিস্টেমে গিয়ে কাস্টমে গিয়ে এই ইটাকে আমরা এখান থেকে কেটে দেব। কেটে দিয়ে জেনারেলের শেষে আমরা বসাই দেব। ডাবল কোটেশন দাও, এখানে আমরা বড় হাতের ই দিয়ে দেব, তারপর ওকে দাও। তো এখন দেখো, এখন আমরা কি করব? আমাদের তো ভ্যালিডেশনের কোড কিন্তু আমরা চেঞ্জ করি নাই, একটু দেখে আসি। ওটা কিন্তু যেমন আসছিল তেমনই ছিল, আমরা এখানে পরিবর্তন করি নাই। আমরা পরিবর্তন কোথায় করলাম তোমরা দেখতে পেয়েছো। এখন আমরা প্রশ্ন দেখে দেখে আমাদের ডাটাটা বসাই। প্রশ্নে আমাদের কি আছে? 101001। তো আমরা মানটা বসাই 101001। ইন্টার দিলেই এটা এখন শেষে চলে আসবে অটোমেটিক্যালি। দেখছো তোমরা এটা দেখতে পাচ্ছ? জাস্ট আমি দুইটাই শিখালাম কখন কোনটা কাজে লাগে। 101002, সরি 101002। ইন্টার দিলে দেখো, আশা করি এখন বুঝতে পারছো। এই দুইটাকে সিলেক্ট করে এটা দিয়ে টান দাও। তাহলে আমি তোমাদেরকে 2টা পদ্ধতি শিখালাম। পরীক্ষায় যদি আসে তাহলে পারবা। এখন যদি বলে প্রশ্ন, দেখো এইগুলো হচ্ছে ডাইনামিক প্রশ্ন। যদি বলে যে ডিজিট হবে কয়টা, ডিজিট বলো মনে করো এখানে হচ্ছে 6টা ডিজিট, 5টা ডিজিট হবে, তার মধ্যে একটা হবে সামনে ই থাকবে, তখন বাকি থাকবে কয়টা? বাকি থাকবে 4টা। তখন আমাদের কোথায় পরিবর্তন করতে হবে? তার মানে আমি বলতেছি যে টোটাল ডিজিট হচ্ছে মনে করো 5টা।
5টা ডিজিটের মধ্যে একটা ডিজিট কমে যাবে হচ্ছে ইর জন্য, তাহলে বাকি কয়টা ডিজিট থাকবে? বাকি থাকবে হচ্ছে 5টার মধ্যে থেকে একটা চলে গেলে 4টা থাকবে। তখন আমাদের কোথায় পরিবর্তন করতে হবে? আমরা জাস্ট ডাটা ভ্যালিডেশনে যাব, ভ্যালিডেশনে গিয়ে এই যেখানে 6 আছে না, এটাকে 4 করে দিব। তাহলে প্রশ্ন অনুযায়ী এইভাবে চেঞ্জ করতে তো আশা করি পারবে। আর হচ্ছে দেখো এন্ডের ভিতরে এখানে কয়টা কন্ডিশন? এন্ডের ভিতরে এখানে দেখো এন্ডটা যেহেতু তোমরা বুঝে গেছো, এই ভ্যালিডেশনের কোডটা একটু বুঝাই। এন্ডের ভিতরে কিন্তু 3টা কন্ডিশন। এই যে কাউন্ট টিপ থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা কন্ডিশন, এটা হচ্ছে নাম্বারগুলো বা ডাটাগুলো সিঙ্গেল আছে কিনা এটা চেক করবে, ডুপ্লিকেট হলে এটা মিথ্যা হয়ে যাবে, তাহলে এই একটা কন্ডিশন। তারপর দেখো লেন্থ 6, এটা একটা কন্ডিশন। তারপর ইজ নাম্বার হচ্ছে ইজ নাম্বার মানে নাম্বার কিনা এটা চেক করবে, 3টা কন্ডিশন। তাহলে এন্ডের ক্ষেত্রে আমরা কি জানি? এন্ডের ক্ষেত্রে আমরা জানি যে সবগুলো যত কন্ডিশন ইউজ করবো আমরা, সবগুলো সত্য হলেই ডাটার বৈধতা দিবে, অর্থাৎ ডাটা ইনসার্ট হবে। আর যে কোনো একটা ফলস করলে ডাটা ইনসার্ট হবে না। মনে করো ডাটা তুমি ডুপ্লিকেট দাও নাই, ডাটাগুলো নাম্বার টাইপে দিচ্ছ, কিন্তু ডাটাগুলো তোমার ডাটার লেন্থ 6টা হওয়ার কথা, তুমি দিচ্ছে 5টা, তাহলে একটা ফলস করছে, বাকি 2টা সত্য হয়েছে। তারপরেও কী হবে? ডাটা ইনসার্ট হবে না, অর্থাৎ ডাটা ভ্যালিডেশন হবে না। তাহলে এন্ডের কাজ তো আশা করি বুঝতে পারছো। এন্ডের ভিতরে আমরা যতগুলো কন্ডিশন দেবো সবগুলো সত্য হলেই একমাত্র ডাটা ভ্যালিডেট হবে, আর তখন ডাটা ইনসার্ট হবে। এই ফিল্ডগুলোতে আমি ডাটা রাখতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের আমরা ইয়াটা শিখে ফেললাম। দেখো প্রশ্ন অনুযায়ী আমরা ইম্পাইডি করে ফেলছি। এরপর দেখো ডেজিগনেশনটা দেখো, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু ডেজিগনেশন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তো এটা কিভাবে লিস্ট করতে হয় সেটা তোমরা জানো, এটা দেখাচ্ছে না, এটা তো তোমরা প্র্যাকটিস করছোই। এইভাবে লিস্টটা করবা। আর যেহেতু নেম সম্পর্কে কিছু বলে নেই, দেখে দেখে টাইপ করবা। তারপরে আসো ওয়ার্ক সম্পর্কে কোনো কথা বলা আছে কিনা প্রশ্নে। দেখো ওয়ার্ক সম্পর্কে ডেজিগনেশনের পরেই গেছে বেসিক ওয়েজে, তার ওয়ার্ক সম্পর্কে মানে ওয়ার্ক ফিল্ড সম্পর্কে কোনো কিছু বলা নাই। ওয়ার্ক ফিল্ড সম্পর্কে কোনো কিছু বলা নাই যেহেতু, তাই আমরা প্রশ্ন দেখে দেখে আমরা টাইপ করব। তো আমরা এক্সেলে কী করছি? প্রশ্ন দেখে দেখে আমরা টাইপ করেছি। এখন বেসিক ওয়েজ সম্পর্কে কথা বলা আছে, এখন এটা নিয়ে আমরা আলোচনা করবো, খুবই গুরুত্বপূর্ণ। বেসিক ওয়েজটা একটু দেখে আসি। বেসিক ওয়েজের এটা একটু টাফ আছে, সবাই একটু মনোযোগ দিবে, বুঝতে পারবে। বেসিক ওয়েজ আপ টু 40 আওয়ার, 40 ঘন্টা পর্যন্ত। ওয়েজ মানে মজুরি, ইজ বেসিক ওয়েজ। আচ্ছা, ভ্যালু আর অটো ফিল ফলোয়িং বিলো কন্ডিশন। আপ টু 40 আওয়ার, 40 আওয়ার পর্যন্ত কত টাকা হবে সেটা নিচে বলে দিছে। গ্রেড 1 হবে 150 টাকা করে পার ঘন্টায় পাবে। 40 আওয়ার মানে 40 আওয়ার হলে এক্স্যাক্টলি সে 40 আওয়ার বা 40 আওয়ারের বেশি হইলে শুধুমাত্র 40 ঘন্টার জন্য সে পাবে কি 150 টাকা করে। আর গ্রেড 2তে কী করবে? গ্রেড 2তে 125 টাকা করে পাবে, আর গ্রেড 3তে 100 টাকা করে পাবে। তাহলে এখন তাহলে এটা একটু বোঝার ব্যাপার আছে। এখানে বলে দিচ্ছে যারা 40 ঘন্টা কাজ করবে তারা এইভাবে বেতন পাবে, 150, 125, 100। তো আমার এখন এখানে আবার ওভারটাইম ওয়েজ আছে, মানে 40 ঘন্টার বেশি যারা হবে 40 ঘন্টা পর্যন্ত তারা বেতনের একটা নির্ধারণ করে দিচ্ছে এই পরিমাণ। কিন্তু 40 ঘন্টার বেশি যে হবে, মনে করে একজন 45 ঘন্টা কাজ করলো, তাহলে 5 ঘন্টা অতিরিক্ত, তাহলে 40 ঘন্টার জন্য এই নিয়মে বেতন পাবে। আর 5 ঘন্টা যে অতিরিক্ত কাজ করলো সেটা হচ্ছে এই নিয়মে বেতন পাবে। এই যে আওয়ার এবং মানে 40 ঘন্টা বেশি হলে এই আমাদের এই নিয়মে সে বেতন পাবে। তো এই কাজটা করার জন্য একটু মনোযোগ দাও যে কী করতে হবে সেটা আমরা একটু কোডিংটা দেখে আসি। তাহলে এখানে দেখো 40 ঘন্টার বেশি হলেও আমরা তাকে 40 দিয়ে আমরা একটু জাস্ট আমরা স্যাম্পলে যাই, স্যাম্পলে না গেলে বুঝতে পারবো না। যেমন এই লোকটা খেয়াল করো, এই লোকটা এক্স্যাক্টলি 40 ঘন্টা কাজ করেছে এবং গ্রেড 1, তাহলে সে মজুরি হবে কি 40 গুণন গ্রেড 1-এর মান কত? গ্রেড 1-এর মান হচ্ছে 150, যা আসে তাই। এই লোকটা একটু দেখো, এই লোকটা হচ্ছে 55 ঘন্টা কাজ করছে, তাহলে 55 ঘন্টার মধ্যে 40 আছে কি আছে না? তাহলে 50 ঘন্টার মধ্যে 40 আছে, তাহলে বেসিক ওয়েজটা কী হবে? বেসিক ওয়েজটা হবে যে তার 15 ঘন্টা হচ্ছে, তো যার 55 হবে তার হিসাবটা কিন্তু অন্যরকম হবে। মানে এখানে 40-এর জন্য সে গ্রেড 3 অনুযায়ী যেটা পাবে সেটা দিতে হবে। একটু দেখে আসি, গ্রেড 3 হচ্ছে 100 টাকা করে। তাহলে যার হচ্ছে কাজের ঘন্টা 55 হবে, সে 40-এর জন্য পাবে 40 গুণন 100, আর বাকি যে 15 ঘন্টা সেটা ওভারটাইম, সেটা হিসাব হবে আলাদা। অর্থাৎ আমাদের বেসিক, যেমন আমাদের প্রত্যেকের বেসিক থাকে না,
যারা চাকরি বাকরি করে ওই রকম আর কি। আচ্ছা, এখন 43টা একটু দেখি। 43-এর জন্য একই রকম, 40 ঘন্টার জন্য একরকম সে টাকা পাবে, আর 3 ঘন্টার জন্য আরেক রকম টাকা পাবে। একটু কমে আসি, 35 ঘন্টা। তো 35 ঘন্টার জন্য কেমন হবে? তো এটা তো আর 40 না, 40 থেকে বিলো। তো আমাদের কন্ডিশনে বলছে কি 40 আপ টু 40 পর্যন্ত, অর্থাৎ 40 এবং 40-এর কম একই কন্ডিশন, আপ টু 40-এর উপরে গেলে আরেক রকম ওভার টাইমে চলে আসতে হবে। তাহলে একটু আমরা এখানে দেখে এসে যে যার হচ্ছে 35, তাকে কি করতে হবে? তার তো 40 না, তাহলে তো এখানে আমি 40 দিয়ে গুণ দিতে পারবো না। আমরা তাকে কত দিয়ে গুণ করবো? 35 দিয়ে গুণ করতে হবে। তার মানে বোঝা গেল কারো হচ্ছে এক্স্যাক্টলি 40 আছে, কারো 40-এর থেকে বেশি আছে, আর কারো আবার 40-এর থেকে কম আছে। যার 47 তার হচ্ছে কি 40-এর জন্য এক নিয়ম আর 7 ঘন্টার জন্য আরেক নিয়ম। যার 49 40-এর জন্য এক নিয়ম, 9 ঘন্টার জন্য আরেক নিয়ম। তাহলে মূলত এইগুলোকে আমাদের এই চ্যালেঞ্জ হচ্ছে কি এখানে, যে যাদের 40 ঘন্টা এক্স্যাক্টলি, এখানে তাহলে দেখো অনেকেরই এক্স্যাক্টলি 40 ঘন্টা আছে, কারো 40 ঘন্টা বেশি আছে, আবার কারো 40 ঘন্টার কম আছে, আবার প্রত্যেকে কিন্তু একই গ্রেড না। তো এইগুলো মাথায় রেখে আমাদেরকে কন্ডিশনটা তৈরি করতে হবে। তো আমি এটার কন্ডিশনটা আগে আমি একটু বুঝিয়ে দিব, তারপর আমরা লিখব। তো আমরা একটা কন্ডিশন আমাদের এখানে লেখা আছে, এটা তো দেখা যাবে না। আচ্ছা এখানে, আচ্ছা এটাই বুঝিয়ে দিই, দেখা যাবে আশা করি। তো কন্ডিশনটা একটু দেখো, আমি একটু বুঝিয়ে দিই। অবশ্যই এখানে অ্যান্ড লাগবে, ইফ তো লাগবেই। ইফের ভিতরে অ্যান্ড ইউজ করতে হবে। অ্যান্ড দিয়ে আমরা কি করব? দেখো আমাদের গ্রেডগুলো কোন কলমে আছে? D3 থেকে শুরু হয়েছে গ্রেডটা, হ্যাঁ, D3 কলমে আছে, তাই আমরা D3-কে টার্গেট করব। D3 ইকুয়াল টু যদি গ্রেড 1 হয়, হ্যাঁ গ্রেড 1 হয় এবং কমা দেওয়া। দেখো অ্যান্ডের মধ্যে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে গ্রেড 1 হইতে হবে, আর কমা দিয়ে আবার কি বলতেছি E3-কে আমরা টার্গেট করতেছি। E3 হচ্ছে তার মানে ঘন্টা। E3টা যদি গ্রেটার দেন 40 হয়, জি, তাহলে মূলত আমাদের দেখো E3 ঘন্টা হচ্ছে আমাদের মোট হচ্ছে ঘন্টা, আওয়ার। E3 যদি 40-এর থেকে বেশি হয়, মনে করো 40-এর থেকে বেশি কোনটা? 55, 44, 48, 45, এদেরকে আমি টার্গেট করতেছি। যে 40-এর থেকে বেশি হলে কি হবে? 40-এর থেকে বেশি হলে আমি তো ধরো 55, তাকে আমি 55 গুণন 150 দিব না। তো প্রশ্ন অনুযায়ী আমি তাকে দিব কি 55-এর মধ্যে যে 40 আছে, সেই 40-এর জন্য দেব 150। আর বাকি 15 ঘন্টার জন্য আমি কি করব? আমি ওভার টাইম বের করে আমি তাকে ওভার টাইমে আমি তাকে তার মজুরিটা দিব। বুঝতে পারছেন? বাট বেসিক স্যালারিতে, মানে বেসিক ওয়েজে আমি তাকে কি করব? সে 40-এর বড় হইলেও বা বেশি হলেও তাকে 40-এর জন্য যে মজুরি সেটাই দিব। তাহলে দেখো যদি 40-এর থেকে বড় হয়, তাহলে 40 গুণন 150, এটা হচ্ছে গ্রেড 1-এর জন্য। দেখো গ্রেড 1-এর জন্য এটা কিন্তু বলেই দিছে, গ্রেড 1-এর জন্য 150 করে হবে। তারপর আমরা যাই কন্ডিশনটা দেখি। এরপরে কন্ডিশনটা দেখো, আবার ইফ দিয়ে অ্যান্ড শুরু করছে। D3 আবার গ্রেড 1-কে টার্গেট করেছে। এখন E3 ঘরটা দেখো, আওয়ারের ঘরটা যদি 40-এর কম হয়, তাহলে কি হবে? 40-এর কম বা সমান, তাহলে কি হবে? তাহলে কিন্তু আর 40 দিয়ে গুণ করবে না। কারণ কি, আমি যখন বুঝতে পারবো যে 40-এর থেকে বেশি, তখন আমরা নিশ্চিত হলাম যে এর মধ্যে 40 আছে, এই কারণে আমরা 40 দিয়ে গুণ করছি। কিন্তু আমি দেখো এই কন্ডিশনে আমি কি বোঝাতে চাচ্ছি, যে 40-এর থেকে কম বা সমান, এটা দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি 40 আছে কিনা। 40 থাকতে পারে, অথবা তার কমও থাকতে পারে। যেমন কারো ক্ষেত্রে দেখো এখানে আছে 35 আছে, কারো ক্ষেত্রে 34 হতে পারে, 37 হতে পারে, অর্থাৎ চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়ার কারণে আমরা কোনো সংখ্যা না দিয়ে আমরা কি করব? আমরা তার অ্যাড্রেস দেব। তো এখানে অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা হচ্ছে E3। তাহলে আশা করি বুঝতে পারবা যে D3-র ভ্যালুটা যদি গ্রেড 1 হয় এবং E3-র মানটা যদি 40-এর থেকে ছোটো বা সমান হয়, তাহলে আমরা E3 দ্বারা গুণ করব। এখন E3 মানে কি? আওয়ার। এখন E3-র মান 40 হলে 40 দিয়ে গুণ হইবে, 33 হলে 33 দিয়ে গুণ হবে, 27 হলে 27 দিয়ে গুণ হবে। তার মানে কি প্রত্যেকটা গ্রেডের জন্য আমার এই দুইটা কন্ডিশন রিপিট হবে। তাহলে গ্রেড 1-এর জন্য আমরা এই কাজটা করলাম, পরবর্তী ইফ দিয়ে আমরা গ্রেড 2-র জন্য একই কাজ করব। একটু আমরা এদিকে চলে আসছি। দেখো গ্রেড 2 আচ্ছা, ইফ অ্যান্ড D3 ইকুয়াল টু গ্রেড 2 এবং E3 মানটা যদি 40-এর বেশি হয়, তাহলে 40 গুণন 125, কারণ গ্রেড 2-র জন্য 125 গুণ করতে হবে। আবার ওই একই, আবার পরে কন্ডিশনটা দেখো, গ্রেড 2 এবং E3-র মানটা যদি 40-এর ছোটো বা সমান হয়, তাহলে তখন কি হবে? E3 দ্বারা গুণ হবে। তাহলে গ্রেড 1-এর জন্য দুইটা কন্ডিশন হচ্ছে, গ্রেড 2-র জন্য দুইটা কন্ডিশন। একটা হচ্ছে 40-এর থেকে বড় হইলে 40 দ্বারা গুণ, আর 40-এর থেকে ছোটো হইলে অ্যাড্রেস দ্বারা গুণ।
তেমনি গেট থ্রির জন্য একই কাজ করছে। ইফ একটু এদিকে দেখে আসো, আমরা টান দিই, একটু সরে গেছে। ইফ দেখো, ইফ D3 ইকুয়াল টু গেট থ্রি, এবং E3টা যদি 40-এর বড় হয় তাহলে 40 গুণন 100, আর ইফ D3 ইকুয়াল টু গেট থ্রি, E3টা যদি 40-এর থেকে ছোটো হয়, ছোটো বা সমান হয়, তাহলে E3 গুণন 100। এই দিয়ে আমি ইন্টার দিলাম। তারপরে আমি কি করব, তারপরে এগুলো তো থাকবে না মনে করো, তারপরে আমি কি করবো, এগুলো এটাকে ধরে টান দিব, এটা তো জানোই, এই যে টান দিলাম, বের হয়ে গেল। এরপরে দেখো ওভার টাইম, দেখো ওভার টাইম বের করার নিয়ম কি। ওভার টাইম যদি 40-এর থেকে বড় হয়, E3-র মানটা যদি 40-এর থেকে বড় হয়, তাইলেই তো আমার ওভার টাইম বের করতে হবে, নতুবা তো ওভার টাইম বের করার দরকার নেই। যদি 40-এর থেকে বের হয় তাহলে ওভার টাইম হচ্ছে কি E3 বিয়োগ 40, অর্থাৎ এটার সাথে বিয়োগ 40 দিব। যেমন 55-এর ক্ষেত্রে খেয়াল করো, 55 বিয়োগ 40, তাহলে কী হবে, ওভার টাইম 15 হবে। এবং ওভার টাইম সম্পর্কে দেখো কি বলছে, ওভার টাইম সম্পর্কে দেখো, আওয়ার অ্যাবভ 40 আর কাউন্ট অ্যাজ ওভার টাইম আওয়ার, ক্যালকুলেট ওভার টাইম ওয়াজ অ্যাজ 200 টাকা আওয়ার ইউজিং অটোফিল ফর্মুলা, মানে 200 টাকা দিয়ে গুণ করতে হবে। তাহলে বলছে কি যে ওভার টাইম যত ঘন্টা থাকবে প্রতি ঘন্টার জন্য তারা 200 টাকা করে পাবে। তাহলে আমরা দেখো, আর এটা হবে অটোফিল, অটোমেটিক্যালি হবে, অর্থাৎ তুমি টাইপ করবে না, সূত্র দিয়ে করবা। তাহলে দেখো এখানে কি দেখো, E3-র মানটা যদি 40 থেকে বড় হয় তাহলে ওভার টাইম বের করে নিয়ম কি, E3 বিয়োগ 40, তাহলে ওভার টাইম বের হয়ে গেলো, তাকে আমরা 200 দ্বারা গুণ করবো। সত্য হলে 200 দ্বারা গুণ করবো ওভার টাইম কি, আর যদি সত্য না হয় তার মানে কি E3 থেকে বড় না, তার মানে কি তার ওভার টাইম নেই, এই কারণে 0 দিব। তো একটু খেয়াল করো, 40 কি 40-এর থেকে বড় না, তাই ওভার টাইম 0। তারপর দেখো 35 40-এর থেকে কি বড় না, এখানে ওভার টাইম 0, আর বাকিগুলো ওভার টাইম বের করে 200 দ্বারা গুণ করছে। তো আমি এগুলোকে সরাই দিই। আমি প্রথমটাতে সূত্র লিখছি, লিখে আমি কি করব, এভাবে ধরে টান দেব, তো আমরা জানি। দেখো পরেরগুলো সব অটোমেটিক্যালি বেরিয়েছে, দেখছো। আর মেডিকেল অ্যালাউন্স সম্পর্কে বলছে কি, সবাইকে 500 টাকা দিবে। প্রশ্ন একটু দেখে আসো, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 500 টাকা ফিক্সড। তারপর গ্রোস ওয়েজ হচ্ছে কি, বেসিক ওয়েজ প্লাস ওভার টাইম। তাহলে গ্রোসটা বের করার নিয়ম কি, গ্রোস বেসিক প্লাস ওভার টাইম যোগ করে তার গ্রোসগুলো বেরিয়েছে। তারপর দেখো আইটি মানে ইনকাম ট্যাক্স হচ্ছে কি গ্রোজের 10%, তাহলে এই যে গ্রোজ তার 10% হচ্ছে ইনকাম ট্যাক্স, তাহলে I3 গুণন 10%, টান দিছে, পরে বের হয়ে গেছে। নেট অ্যামাউন্টটা দেখো কি, নেট অ্যামাউন্টটা হচ্ছে গ্রোস ওয়েজ প্লাস মেডিকেল অ্যালাউন্স বিয়োগ আইটি। গ্রোজের সাথে মেডিকেল অ্যালাউন্স যোগ হবে, তার থেকে আইটি বিয়োগ যাবে। তাহলে নেট অ্যামাউন্টটা হচ্ছে কি গ্রোস কোথায়, গ্রোসের সাথে মেডিকেল যোগ হবে, তারপর আইটি বিয়োগ যাবে। তাহলে দেখো তো গ্রোস I3 IH বিয়োগ J3। তারপর বের করে আমি দেখো বাকিগুলো, মানে একটাতে আমি সূত্র লিখলে বাকিগুলো তো ইজিলি বের করা যায়, এটা তোমরা জানোই। জাস্ট আমি এখানে ধরে টান দিব, তো বের হয়ে গেছে। তো এরপরে আমরা যে কাজটা করলাম, আমাদের তো অলমোস্ট প্রায় শেষ। এরপর আমরা কি করলাম, এখানে দেখো কোনো সূত্র প্রয়োগ করছি কিনা, বুক 1, তারপর এখানে কোনো দেখো সূত্র নাই, তাহলে এরকম টেবিল তৈরি করতে হবে চার্টের জন্য। দেখো আমাদের স্যাম্পল দেখো, স্যাম্পলে দেখো এরকম একটা চার্ট তৈরি করছে, তো চার্টের জন্য এই টেবিলটা আমাদের লাগবে। তো টেবিলটা আমরা তৈরি করলাম। তৈরি করার পরে আমরা চার্টটা কীভাবে নিব, চার্টটা নিয়ম হচ্ছে, চার্টটা আমরা রিড করি। টেবিলটা তৈরি করার পরে আমরা আমাদের স্যাম্পলটা দেখে আসছি। স্যাম্পলে চার্টটা কার উপরে, জানুয়ারি ফেব্রুয়ারি, অর্থাৎ মাস, আর হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সাথে টাকা, অর্থাৎ এই পর্যন্ত, ঠিক আছে। তো চার্টটা হচ্ছে তোমার হচ্ছে এই থেকে এই পর্যন্ত নিতে হবে। নিয়ে আমাদের কি করতে হবে, ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে চার্ট অপশন একটা আছে, দেখো তো এই যে চার্ট, এখান থেকে যে কোনো একটা চার্ট নাও। আচ্ছা, ওখানে স্যাম্পলে কোন চার্ট নিচ্ছে, স্যাম্পলে দেখো তো স্যাম্পল হচ্ছে এই চার্ট নিচ্ছে না, জানুয়ারি 1, 2, 3, 4টা, প্রত্যেকটা 4টা করে। তাহলে দেখি আমাদের এখানে দেখো জানুয়ারিতে 1, 2, 3, 4, হ্যাঁ। তো চার্টে আমরা কোনটা নিব, প্রত্যেকটা 4টা করে, কিন্তু বেশ কম হচ্ছে। এটা তো আমাদের প্রশ্ন অনুযায়ী, যেটা মানে আমাদের ডাটা অনুযায়ী আসবে, এটা না, তার মানে এটা, এই তো আমাদের চার্ট। তো আমাদের যেরকম ডাটা সেরকম এটা আসবে, এটা তো স্বাভাবিক। তো এটা একটু বেশি, কারণ কি এটা হচ্ছে অনেক টাকা। এই দেখো টাকার পরিমাণটা অনেক, শতক, হাজার, অযুত, লক্ষ। তা লিখতে ভুল করছে মনে হয়। আমাদের স্যাম্পলটা দেখি, স্যাম্পলে হচ্ছে এটা কত, এটা হচ্ছে শতক, হাজার, অযুত। তাহলে এখানে একটু ভুল হয়েছে আমাদের, এটা লক্ষটা হবে না, এখানে 2 হবে না। তো এখানে 2টা আমরা কেটে দিই।
তো চারটা মধ্যে চারটা কিন্তু এখন প্রশ্ন অনুযায়ী স্যাম্পল অনুযায়ী চারটা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের বেসিক ওয়েজের ইয়েটা করলাম। বাদ বাকি কাজ তোমরা সেভ করবা, বর্ডার দিবা, এগুলো তো পারবে। আর এটা সাইজ বাড়ানো কমানো এগুলো তো পারবে আশা করি। সাইজ বাড়ানো কমানো বলতে কি একটু দেখো তো, এটা এখানে কি বলছে, মানে সম্পূর্ণ কাজ করার পরে ফরম্যাটিংয়ের কাজ করতে হয়, এ4 হইতে হবে, বটম হতে হবে, এত সেট মার্জিনটা একটু দেখাই দিই। তো এটা এখানে আসো, টপ এত, বটম 0.7, লেফট 1.5, রাইট হচ্ছে 0.5। তোমরা এটা এখানে এসে পেজ ওরিয়েন্টেশনে যাবা, এখানে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ নিবা, তারপরে এখান থেকে মার্জিন, কাস্টম মার্জিনে গিয়ে প্রশ্ন অনুযায়ী টপের মান 1 দিবা, বটমের মান এটা দিবা 1.5, এটা কি লেফট 1.5 নাকি 1.5 দিবা, 1.5 না হলে টাইপ করে দিবা, দিয়ে ওকে দিয়ে দিবা। ঠিক আছে, তাই এই পর্যন্ত থাকলো। খোদা হাফেজ।